তারানাথ বলল, এতদিনে আমি একটা বিষয়ে একেবারে নিশ্চিত হয়েছি। কিশোরী বলল, কি বিষয়ে নিশ্চিত হয়েছেন? তারানাথ বলল, এই যে এমন বাদলার দিনগুলোতে তোমরা প্রতিবার চলে আসো এবং ভবিষ্যতেও যে আসবে, এই ব্যাপারটা আমি একদম নিশ্চিত হয়ে গেছি। এবার আমি বললাম, গল্প শোনার নেশা তো আর কোনো ক্ষতিকারক কিছু নয়। এই নেশা অতিরিক্ত হলেও ক্ষতি নেই, তাই নির্দ্বিধায় এই নেশায় আসক্ত আমরা। সে তো বটেই। এই সময় চারি এসে তেল দিয়ে চপচপে করে মাখা মুড়ি মাখা দিয়ে গেল। আসার সময় আমি পাড়ার দোকান থেকে কয়েকটা তেলে ভাজা আর তারানাথের অতীব প্রিয় পাসিং শো সিগারেটের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। কিশোরী তেলে ভাজা চিবোতে চিবোতে বলল, ঠাকুরমশাই, আপনি আপনার ভবঘুরে জীবনে যখন মাঠ ঘাট শ্মশান আরও প্রান্তরে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, আর ধরুন তখনও আপনি তেমন বিশেষ কিছু ক্ষমতা লাভ করেননি, কিন্তু তবুও আপনাকে এমন কোনো অতর্কিত অজ্ঞাত বিপদে পড়তে হয়েছে যার মোকাবিলা সম্বন্ধে আপনার ধারণা মাত্র নেই, এমন কি কখনো হয়েছে? তেমন কি কোনো বিপদ কখনো দেখেছেন? আমি কিশোরীর পক্ষে সঙ্গ দিয়ে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, বলুন। তারানাথ ভাবনা চিন্তা করে বলল, হ্যাঁ, বিলক্ষণ পড়েছি, একবার নয় বহুবার এমন বিপদে পড়েছি। তা ওই মুহূর্তে আপনি রক্ষা পেলেন কিভাবে? মানে বলছি যে বিষয়ে আপনার ধারণাটুকু নেই, সেই বিপদের মুখোমুখি হয়ে তার মোকাবিলা করা তো খুব সহজ কিছু নয়। তারানাথ গম্ভীর মুখে বলল, দেখো, সব সময় যে তন্ত্র শক্তি কিংবা কুহক বলে জয়ী হওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক সময় অতি শক্তিধর তান্ত্রিকেরাও একটা ক্ষুদ্র ভুলের বশে নিজের প্রাণ হারায়। মনে করো, একবার আমি তোমাদের একজন কাপালিকের ঘটনা বলেছিলাম। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকের ঘটনা সেটা। আমি তখন তন্ত্র সাধনা সম্বন্ধে একেবারে জ্ঞানহীন, অচেতন। সামান্য দেহ বন্ধন করাটাও তখন আমার জানা ছিল না। গ্রামের সেই সাধু আমাকে গাত্রবন্ধন পদ্ধতি শিখিয়ে দিয়েছিল ভাগ্যিস, নইলে ওই দিনে আমাকে এক মহা শক্তিশালী বেতালের হাতে মরতে হতো। সেই কাপালিক তো আর এলেবেলে 5টা কাপালিকের মতো নয়, সে অতীব শক্তিধর একজন। স্তম্ভন, বশীকরণ, বেতাল সাধনা কি জানা নেই তার। তবুও শুভ শক্তির সামনে অশুভ শক্তির জয় কখনোই হতে পারে না, সে যতই শক্তিশালী হোক না কেন। এভাবেই অনেকবার অনেকভাবে চরম থেকে চরম বিপদের হাত থেকে কোনো না কোনোভাবে নিস্তার পেয়েছি। আসল কথা কি জানো, প্রকৃতি সবচেয়ে বড় তান্ত্রিক। এটা শোনার পর আমি বললাম, আচ্ছা সবই বুঝলাম। বাইরে তখনও মুষলধারে বর্ষণ হচ্ছে। সকাল থেকে কান্নার মতো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে এখন এই মুহূর্তে বিকেলবেলায় সেটা জলপ্রপাতের ন্যায় গতি নিয়েছে। কিশোরী নম্র স্বরে বলল, তা ঠাকুরমশাই, আজকে কি একটা দুর্দান্ত জমজমাট গল্প হবে না? এমন একটা পরিবেশ, একটা জমজমাট গল্প না হলে জমবে না ঠিক। তারানাথ অনেকক্ষণ ভেবে একটা পাসিং শো ধরিয়ে তাতে একটা সূক্ষ্ম টান দিতে দিতে বলল, তোমার ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার হঠাৎ একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। আজ সেটাই শোনাবো তোমাদের। আমরা দুজনেই একটু নড়ে চড়ে বসলাম। তারানাথ বলতে শুরু করলো, এ আমার ভবঘুরে জীবনের প্রথম দিকের একটা ঘটনা। তখন আমি তেমন কোনো সদ্গুরুর সন্ধান পাইনি। তখন আমি তন্ত্র সাধনা সম্বন্ধে কিছুই জানতাম না। মধুসুন্দরী দেবীরও দেখা মেলেনি তখন। কখন এই গায়ে, কখন ওই মন্দিরের চাতালে, নয়তো কোনো শ্মশানে, না হলে
কারোর বাড়িতে গিয়ে ঠাঁই পেলে সেখানেই আশ্রয় নিতাম, রাত কাটাতাম। তবে হ্যাঁ, কোনো নির্দিষ্ট গুরুর সন্ধান না পেলেও প্রচুর সাধু সঙ্গ পেয়েছিলাম। এই সাধুরাই আমাকে বহুবার বহু বিপদের হাত থেকে রক্ষা করে দিয়েছে। এমনই একদিন ঘুরতে ঘুরতে একটা জনবহুল গ্রামের দিকে চোখ পড়ল। যেদিকে চোখ পড়ল সেদিকেই পা বাড়িয়ে ফেলি। সন্ধ্যার আঁধার তখন ঘনায়মান। যাওয়ার পথে গ্রামের একেবারে কোণের দিকে একটা বিশাল আকৃতির বটগাছ নজরে এলো। আর যেটা নজরে এলো সেটা হচ্ছে বটতলায় বসে থাকা একটা আবছা অবয়ব। তার সামনে একটা ধুনি জ্বলছে। ধুনির ঈষৎ আলোয় তার মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আমি কৌতূহলী হয়ে নিকটে এগিয়ে যাই। কাছে পৌঁছতেই দেখলাম এক বিচিত্র দর্শন সাধু বাবা। পৈতেধারী, ললাটে রক্তচন্দনের প্রশস্ত টিকা, অথচ মুখ চোখ অদ্ভুত রকম শান্ত, নিস্তব্ধ। আমি আরো একটু কাছে যেতেই সে চোখ বন্ধ অবস্থাতেই বলল, কি বাছা, এই সাঁঝবেলা এদিকে কি করতে এসেছ? ভয়টা করে না বুঝি? আমি খানিকক্ষণ চুপ করে থেকে উত্তর দিলাম, না না, ভয় করে না। আসলে এদিক থেকে মানুষের অস্তিত্ব টের পেলাম, তাই কৌতূহলবশত দেখতে আসলাম। ও আচ্ছা, মানুষের অস্তিত্ব। ঠিকই বলেছিস। সাধুর কথাগুলো শুনে আমার শরীরটা কেমন শিরশির করে উঠল। নির্জন প্রায় অন্ধকার জনশূন্য পরিবেশে এমন এক সাধুর মুখোমুখি আমি একা। সাধুর কণ্ঠে এক অদ্ভুত রহস্যময় ভাব লেগে রয়েছে, তবে তার মুখে চোখে শান্ত নির্জন ভাব। দেখে মনে হয় না উনি কোনো খারাপ মানুষ বা আমার কোনো ক্ষতি সাধনের চেষ্টা করবে না। তো তা এভাবে ঘুরে ঘুরে নিজের সময় কেন ব্যয় করছিস? তুই তো বড় সাধক হবি, তোর তন্ত্র সাধনার পথ প্রশস্ত, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন রয়েছে যে। আমি একটু অবাক হলাম না। এই কথা আমাকে পূর্বে অনেকেই বলেছে, তাই নতুন করে এই কথাটা আমার উপরে তেমন কোনো প্রভাব ফেলল না। সাধু ভ্রু যুগল কুঁচকে খানিকক্ষণ কিছু একটা ভাবলেন। কিয়ৎক্ষণ পর তিনি একটু গম্ভীরভাবে বললেন, আর একটা জিনিসও দেখতে পাচ্ছি। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, আর কি দেখতে পেলেন? যা দেখেছি তা খুব একটা মঙ্গলজনক কিছু নয়। খুব শীঘ্রই তোর প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তোর উপর এক কালান্তর বিপদ নেমে আসছে, যা খুব একটা সরল কিছু নয়। এর মোকাবিলা করা প্রায় অসম্ভব। তন্ত্রশক্তি দ্বারা তো নয়ই। ভালো হয়েছে যে আমার সাথে দেখা হয়েছে তোর। আমি তোকে কিছু বিদ্যা শিখিয়ে দেব, তাহলে তুই কিছুটা হলেও এই বিপদকে ঠেকিয়ে রাখতে পারবি। সাধুর কথাগুলো শুনে আমার সর্বাঙ্গ যেন শিহরিত হয়ে উঠল। এমন কোন কালান্তর বিপদ আমার উপরে নেমে আসছে যার মোকাবিলা তন্ত্র দ্বারাও সম্ভব নয়? সাধুজি, কি বিপদ আসছে আমার উপরে? সেটা ঠিক বলতে পারবো না, তবে বিপদ যে সম্মুখে শীঘ্রই ধেয়ে আসছে সেটা আমি দেখতে পাচ্ছি বিলক্ষণ। ভয় করিস না একদম। যত ভয় পাবি প্রতিপক্ষ তত বেশি সাহসী হবে। মনে সাহস থাকলে বিপদের মুখোমুখি হওয়া সম্ভব। তোকে একটা প্রক্রিয়া শিখিয়ে দেব, এটা ব্যবহার করবি বিপদ এলে। তাহলে বিশ্বের অতীব শক্তিধর কোনো পেট বা পিশাচ তোকে ছুঁতে অবধি পারবে না। কি প্রক্রিয়া সাধুজি? সাধু খানিকক্ষণ স্তব্ধ থেকে পাশ থেকে একটা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে মাত্র একটি শব্দ বললেন,
পাতাল বন্ধন। তারানাথ কিছুক্ষণ থেমে সিগারেটের অপভ্রংশটাকে নারকেলের মালায় গুঁজে দিয়ে বলল, পাতাল বন্ধন এক অতীব গূঢ় বিদ্যা। স্বয়ং পাতাল ভৈরবী এই বিদ্যার রক্ষয়িত্রী। আপনি তো তখন তন্ত্র সাধন পদ্ধতি সম্বন্ধে তেমন কিছু জানতেন না, তবে এই অতি গুহ্য বিদ্যার সম্বন্ধে কিভাবে জানতে পারলেন? না, ব্যাপারটা তেমন নয়। এই বিদ্যা সম্বন্ধে আমি ওই সাধুর কাছ থেকেই প্রথম জানতে পারি এবং অতি গূঢ় বিদ্যা তার কাছ থেকেই আয়ত্তও করি। পরে ঠাকুরদার লেখা একটা পুঁথি থেকে পাতাল বন্ধন সম্পর্কে অনেক কিছু বিস্তারিত তথ্য জানতে পারি। বলা হয় এই বিদ্যা নাকি পৃথিবী থেকে বহুকাল আগে সম্পূর্ণরূপে লুপ্ত হয়েছে, কিন্তু লুপ্ত হলে সম্পূর্ণভাবে লুপ্ত হয়নি। কিছু কিছু প্রাচীন সাধু অঘরীতান্ত্রিক যারা এই অতি গূঢ় বিদ্যাকে উদ্ধার করে আয়ত্ত করেছে। তাই এই বিদ্যা সম্পূর্ণরূপে লুপ্ত না হলে সুপ্ত বলা যেতে পারে। এবারে আমি প্রশ্ন করলাম, আচ্ছা এর কার্যকারিতা সম্বন্ধে তো কিছু বললেন না যে? তারানাথ খানিকক্ষণ চুপ করে থেকে আবারও বলতে শুরু করলো, দিন তিনেক সাধুর সাথে থেকে আমি ওই পাতাল বন্ধন বিদ্যা সম্পূর্ণরূপে আয়ত্ত করে নিয়েছিলাম। তবে সাধুর বলা কথাগুলো আমাকে প্রচণ্ডভাবে নিরাশ করেছে। সাধু বাবা বলেছিলেন, দেখ, যদিও তোকে আমি এই বিদ্যাটা শিখিয়ে দিচ্ছি, তবুও সম্পূর্ণরূপে কোনো সমাধান এটা নয়। সাধারণ বন্ধনের তুলনায় এটা অনেক শক্তিশালী। সাধারণ বন্ধন ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী। এই পাতাল বন্ধনের গণ্ডি অতিক্রম করার ক্ষমতা খুব কম জনেরই থাকে। আর যেটা বলছি শোন, যখন তন্ত্র মন্ত্রশক্তি, শক্তি, জ্ঞান, ভক্তি কিছুই কাজ করবে না, তখন তোর মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সাথে কাজ করতে হবে, বুঝলি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে সেখান থেকে চলে আসি কারণ সাধু ওই দিনই গায়ের থেকে বিদায় নিচ্ছিলেন। তার মতে একটা জায়গায় তিনি দ্বিতীয় দিন থাকেন না। শুধুমাত্র আমার শিক্ষার জন্যই তিনি সেখানে 3 দিন স্থির হয়েছিলেন, নইলে তিনি একদিনের বেশি কোথাও থাকেন না। অনেকে তাকে ফলমূল, দুধ এসব দিয়ে যাচ্ছিলেন। অনেকে এসে মাদুলি, তাবিজ, কবচ এসবের জন্য বায়নাও করছিলেন। সাধু বাবা একটুও বিরক্ত হচ্ছিলেন না, বরং প্রশান্তিময় কণ্ঠে বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে দেবক্ষণ। গ্রামের এক মন্দিরের চাতালি সেদিনকার রাতটুকু কাটিয়েছিলাম। কাক ভরে ঘুম থেকে উঠে পড়লাম। গ্রামের কাঁচা মাটির রাস্তা ধরে হাঁটলাম। পল্লী বাংলার এমন মনোরম প্রাকৃতি বড্ড আপন, বড্ড প্রিয় আমার। মোরগের ডাকে ঘুম ভাঙা, পাখির মিষ্টি মধুর কিচির মিচির গুঞ্জন, পুকুর ডোবার ধার দিয়ে বেয়ে আসা ফুরফুরে হাওয়া, তালবন, শালবন, আম বাগান, জাম বাগান, কৃষি জমি, আরও কত কি। হাঁটতে হাঁটতে একজনের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তারপরে বেশি চিন্তা ভাবনা না করে সেখানে আশ্রয় নিলাম। প্রক্রিয়া চলাকালীন তেমন ভালোভাবে কিছু খাওয়া হয়নি। গত রাতে তো অনাহারেই ঘুমিয়ে পড়েছিলাম। সব মিলিয়ে প্রচণ্ড ক্ষুধা ও পিপাসা নিয়েই শরণাপন্ন হলাম সেখানে। অন্দরমহল থেকে একজন যুবক এসে আমার সম্মুখে দাঁড়ালো এবং প্রশ্ন করলো, আগে কি চাই? আমি বললাম, বিদেশি লোক, একদিন থাকতে পারি কি একটু? আপনি কি ব্রাহ্মণ? আমার উত্তর শোনা মাত্র তার মুখের অভিব্যক্তি খানিকটা বদলে গেল। সে উৎসুক হয়ে, আসুন আসুন, ভেতরে আসুন। তারপর ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমাকে বসালো, পা ধোয়ার জল দিল। আরে সে কি কাণ্ড! দুপুরে কত রকম রান্না বান্না! আমার বেশ অস্বস্তি লাগলো।
আমি ইতস্তত করে বললাম, আরে এত কিছুর কোনো দরকার ছিল না, ঠাই দিয়েছেন, এই তো পরম ভাগ্যের ব্যাপার। তিনি জিভ কেটে বললেন, ওভাবে বলবেন না দয়া করে, এ তো আমার পরম সৌভাগ্য। এতে আপনার লাভ কি? আপনি ব্রাহ্মণ দেবতা, আপনার হাঁড়িতে চাল দিতে পেরেছি, আতিথেয়তা সেবা করতে পারছি, এই যে আমার কাছে সৌভাগ্য। আমি কিছু বললাম না। লোকটার নাম বিনোদ ঘোষ, আর্থিক দিক থেকে সচ্ছল। 40-50 বিঘে চাষবাসের জমি আছে তার, 2 পুকুর মাছ, গোয়াল ভরা গরু, একেবারে সম্পূর্ণ বললে যা বোঝা যায়। তাছাড়া লোকটাও বেশ ভালো। দুপুরবেলায় বসে ঘোষবাড়ির বৈঠকখানায় আড্ডা দিচ্ছিলাম সকলে। সেখানে গ্রামের আরো অনেক লোক এসে জড়ো হয়েছিল। আর্থিক সচ্ছলতাই শুধু কারণ নয়, ব্যক্তিত্বের দিক থেকেও ভদ্রলোক বেশ ভালো ও দয়ালু মানুষ, যার জন্যই পাড়াপড়শি সহ পুরো গ্রামই তাকে শ্রদ্ধার নজরে দেখে। বিনোদ মাঝে মাঝে আমার দিকে হুকোটা বাড়িয়ে দিচ্ছিলেন। কথায় কথায় সেই সাধু বাবার প্রসঙ্গ ওঠে। সকলে তার প্রতি শ্রদ্ধাশীল, সম্মানজনক মন্তব্যই করছিলেন। পৌর ব্যক্তি ভবতারণ চাটুর্যে বললেন, এই সাধু বাবা বড্ড ভালো মানুষ গো, অন্য তান্ত্রিক বা কাপালিকদের মতো ওরকম তিরিক্ষে মেজাজের লোক নয়। বিনোদও সায় দিয়ে বলল, তা যা বলেছেন, অমন লোকটি আর কোথায় দেখা যায় এখন? অধিকাংশ তান্ত্রিকেরাই তো ওই খিটখিটে তিরিক্কি মেজাজের, এক কথায় ওই পাষণ্ড। ভবতারণ চাটুর্যে আবারও বললেন, হ্যাঁ, বিনয়ী, ভদ্র, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কখনো ভরণ দেখায়নি, ভেলকি কিংবা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে ভক্ত জোগাড়েরও চেষ্টা করেননি। দারুণ মানুষ। ভবতারণ চাটুর্যে এবার আমার দিকে উদ্দেশ্য করে বিনোদকে জিজ্ঞাসা করল, তা বিনোদ দাদা, এই ব্যক্তিকে? এনাকে তো আগে কখনো এই গাঁয়ে দেখিনি, আপনার বাড়িতেও তা আগে তো কখনো দেখিনি। আত্মীয় নাকি আপনার বাড়িতেই থাকে? আরে না না, উনি আমার আত্মীয় নন, ব্রাহ্মণ সন্তান, আশ্রয় নিয়েছেন, তবে বড্ড ভালো মানুষ। তা বাছা, কি করো, পরিচয় কি? আমি তারানাথ চক্রবর্তী। এই সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘোরাফেরা করি, সদ্গুরু সন্ধানে ঘুরে বেড়াই, যেখানে আশ্রয় পাই থাকি, যা পাই তাই খাই, এই আর কি। ও, তা সেই দিন তুমি বোধহয় ওই সাধু বাবার আশেপাশে ঘোরাফেরা করছিলে, তাই না? সেই সাধু বাবা যেদিন এলেন সেই দিন তোমায় দেখেছি, আর শেষ যাওয়ার দিনকেও তোমাকে তার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। বলি, কি করছিলে তুমি ওইখানে? আমি খানিকটা বিরক্ত হয়েই বললাম, হ্যাঁ, আমি ছিলাম সেখানে, কিন্তু কাজ ছিল, তাই সাধু বাবা আমাকে তার সঙ্গে রেখেছিলেন, বলেছিলেন 3 দিন থাকতে। আর কি করছিলাম সেসব জেনে কাজ নেই। ভবতারণ চাটুর্যে একেবারে চুপ হয়ে গেলেন, আর কিচ্ছু বললেন না। তন্ত্র সাধনার বিষয় এসব গূঢ় কথা অদীক্ষিত ব্যক্তিকে বলা নিষেধ, তাই আমি কথাটা দমিয়ে দিলাম। তারা আবার বেশি কৌতূহল প্রকাশ করল না। বৈঠকে উপস্থিত একজন ব্যক্তি হঠাৎ বলে উঠলেন, ওসব বাদ দিন, পাশের কলমতোরা গায়ে কি সব ঘটেছে সে সম্বন্ধে আদৌ কিছু জানেন? এতক্ষণ চুপচাপ থাকা বৈঠকে সকলের নজর এলো তার দিকে। বিনোদ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, না তো, কেন, কি হয়েছে কলমতোরাতে? লোকটির নাম ঘনরাম চৌধুরী। বিনোদ ঘোষের কাছাকাছি না হলেও ঘনরামেরও আর্থিক ও প্রতিপত্তি দারুণ। পিতা শিবরাম চৌধুরী ছিলেন ডাকাবুকো দাপুটে জমিদার। তার সময়ে আরো অধিক সম্পত্তি ছিল তাদের, তবে এখন কিছুটা কম। এতক্ষণ এই আলোচনায় সকলের নাম ও তাদের বিষয়ে বেশ কিছু তথ্য আমার জানা হয়ে গিয়েছিল। শোনো বলছি, কলমতোরায় একদিন হঠাৎ করে এক বিকট দর্শন ভয়ঙ্কর কাপালিক এসে জুড়ে বসে। নাম রুদ্র কাপালিক, দশাশই চেহারা, কপালে রক্ত সিন্দুরের টিকা, হাতে একটা করটি, কানে কুন্দন আর ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখে মুখে এক অপার্থিব হিংস্র কুটিলতা ছেয়ে রয়েছে।
মুখ জুড়ে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত উগ্র কুটিলতা ছেয়ে আছে। তোমরা তো জানোই কলমতোড়ার পৌষ কালী পূজা বেশ বিখ্যাত। সেই দিনই পুজোর দিনে হঠাৎ ভয়ঙ্কর কাপালিক সেখানে উপস্থিত হলো। সেখানে গিয়ে জানায় যে এই মহামায়ার পুজো সে নিজের হাতে করবে, তাতে যা যা উপকরণ লাগবে তা গ্রামের লোককে জোগাড় করে দিতে হবে। মাঝখানে বিরোধিতা করে বসে রায়কিশোর ভট্টাচার্যের ছোট ছেলে দিগম্বর ভট্টাচার্য। দিগম্বর বরাবরই গরম মেজাজি আর অধৈর্যবান ছেলে। শরীরে গরম রক্ত একটুতেই চটে যায় আর কি। দাঁড়ান, সমস্ত রকম জোগাড় তো করাই আছে, আর নতুন করে কিছু আয়োজন করার তো কিছুই বাকি নেই। তবে আপনি কি উপকরণ প্রস্তুত করার কথা বলছেন? রুদ্র খণ্ডিত হওয়ার বদলে কিঞ্চিত নম্রভাবে বলল, ঠিক ধরেছিস বটে। আসলে আমি এমন একটা বিশেষ যজ্ঞ করব যাতে তোদের সকল রকম বিপদ ব্যাধি দূরস্থ হবে, সংসারে সুখ আসবে, যার জন্য এক বিশেষ বস্তু আবশ্যক, যেটা ছাড়া এই যজ্ঞ অসম্ভব। উফ, কি জিনিস? রুদ্র একটা মৃদু কুৎসিত হাসি হেসে বলল, তোদের শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না রে, যদি যজ্ঞ একবার সম্পন্ন হয় তো। তাছাড়া তোদের প্রতিপত্তি রয়েছে, সেটা জোগাড় করা তোদের পক্ষে এমন কোনো কঠিন কার্য না। কি করতে হবে সেটা বলুন। 3টি 3 বছরের শিশু চাই আমার। ভবানীর সম্মুখে তাদের বলি দিয়ে তাদের উষ্ণ তাজা রক্ত উৎসর্গ করব। তোদের উন্নতি আর কেউ আটকাতে পারবে না। এবার দিগম্বরের বদলে তার বড় ভাই বিশ্বম্বর এগিয়ে এসে কাপালিকের দিকে তার বলিষ্ঠ হাতের একটা মোক্ষম আঘাত হানতে যাবে। ঠিক সেই মুহূর্তে ধূর্ত দশাশয় কাপালিক তার হাত চেপে ধরে। দাদাকে বিপদে পড়তে দেখে দিগম্বরও ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল কাপালিকের ওপর, কিন্তু কাপালিকের দেহবলের কাছে তাদের মতো 4 জন নস্যি। কাপালিক বিশ্বম্বরকে এক হাতে ধরে তাকে দূরে ছিটকে ফেলে দিল। তার পরক্ষণে দিগম্বরের গলাটা ধরে তাকে শূন্যে উঠিয়ে তুলল। সে এক যান্ত্রিক অমানসিক জোর। সেখানে উপস্থিত 10-20 জন মিলেও তাকে ছাড়াতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল। অবশেষে কাপালিক একসময় নিজেই তার গলা ছেড়ে ভূমিতে ফেলে দেয়। দিগম্বর তখন রীতিমতো গলায় হাত দিয়ে মাটিতে বসে কাশছে। তার গলায় কালশিটের দাগ পড়ে গেছে। এমন আসরিক শক্তি কোনো সাধারণ মানুষের তো হতে পারে না। কাপালিক নিজেই ফটকের দিকে চলে যাচ্ছিল। সেখানে উপস্থিত একজনেরও সাহসে কুলোচ্ছিল না তার আশেপাশে যায়। যেতে যেতে রুদ্র নিজেই বলল, কাজটা তোরা একেবারেই ঠিক করলি না। রুদ্রকে সেটা তোরা এখনো ভালোভাবে জানিস না। রুদ্রকে ক্ষুধিত করলে তার ফল যে কতটা ভয়ানক, তার পরিণতি যে কতটা মর্মান্তিক, তা তোরা একবারে আন্দাজ করতে পারছিস না। তোর আয়ু মাত্র 7 দিন। যা, এই কদিন তোকে স্বাধীনতা দিলাম, তবে 7 দিন পর তোকে ভোগ করতে হবে প্রবল মৃত্যু যন্ত্রণা। তোর অস্থি মজ্জা সমেত তুই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবি। ভস্মসুরের রোষ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এতক্ষণ বিস্তৃত হয়ে সমস্ত ঘটনাটা শুনছিলাম। এবার উৎসুক হয়ে প্রশ্ন করলাম, তা এরপর কি ঘটলো? সে কাবালি কি কারোর ক্ষতি করেছিল? ঘননাম বলল, হ্যাঁ, অবশ্যই করেছে। কথা মতো সে সবই করেছে। কলমতোড়া শেষ প্রান্তে একটা শ্মশান আছে, লোকে ভাঙা পুকুর শ্মশান বলে। সেই সব ভাঙা পুকুর শ্মশানে রুদ্র কাপালিক নিজের ডেরা তৈরি করেছিল। গাঁয়ের কিছু লোক তার নজর এড়িয়ে উঁকি ঝুঁকি দিয়ে দেখেছে সে সব সময় এক যজ্ঞে আহুতি দিচ্ছে আর বজ্রগম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ করছে। তার আশেপাশের গাছগুলোর মধ্যে একটা গাছ সম্পূর্ণ জ্বলে ভস্মীভূত হয়েছে, যেই গাছে কিনা আগে প্রতি বছর অধিক পরিমাণে আম হতো আর প্রচুর পাখির বাসা ছিল গাছটিতে।
সেই বিশাল গাছ এখন জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এরপর থেকে কেউ আর ওই শ্মশানের ধারে কাছে অব্দি যায় না। শোনা গেছে কিছুদিন পর নাকি বিশ্বম্ভর যখন রাতের বেলায় ফিরছিল, ঠিক তখনই রুদ্র এসে তাকে স্পর্শ করে, আর ঠিক তখনই যেন পুরো গ্রাম কাঁপিয়ে সহস্র সহস্র আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটল। পাষণ্ড কাপালিক রুদ্রর হাত থেকে বেরোলো একটা চক্ষু ধাঁধানো বজ্র অনিল শিখা, আর প্রচণ্ড আগ্নেয়গিরির শিখা আলোকিত করে তুলল গোটা গ্রাম। আর সেই আলোর রেশ কাটতেই বিশ্বম্বর সেখান থেকে উধাও। কেবলমাত্র ভূমিতে পড়ে রয়েছে ভস্য আর কেবল ভস্য। শেষের কথাগুলো শোনা মাত্রই আমার শরীর হিম হয়ে গেল। এই জন্য শোনা শোনা লাগছে, কিন্তু কোথায়? এই মারণবিদ্যা সম্বন্ধে শুনেছি ঠিকই, তবে মনে পড়ছে না। আবছা আবছা স্মৃতি ভেসে আসছে মনে। যাই হোক, সেই গ্রামে আমাকে একবার যেতেই হবে, নইলে এই বিপদ সম্বন্ধে কিছুই জানতে পারবো না। তাছাড়া কখনো কাউকে বিপদে ফেলে কাপুরুষের ন্যায় পালিয়ে যেতে পারি না। মনস্থির করে ফেললাম যে কলমতোড়ায় আজই রওনা দেব। আমি বললাম, কলমতোড়া এখান থেকে কত দূর? আচমকা আমার এই প্রশ্নে সেখানে উপস্থিত সকলেই চমকে উঠল। আমাকে যেতে হবে। গ্রামের মানুষকে এই কাপালিকের হাত থেকে রক্ষা করতে হবে। বিপদের মুখে কাউকে ফেলে দেখে কাপুরুষের ন্যায় পলায়ন করা আমার ব্যক্তিত্ব নয়। শক্তিশালী না হলেও ভীরুও আমি নই। আমি আজই সেখানে রওনা দেব। আহা, মূর্খতা করো না বাছা। তুমি যখন তরুণ, তুমি কি প্রকারে ওই ভয়ঙ্কর কাপালিকের মোকাবিলা করবে? সে দেহ বলে ও মন্ত্র বলে উভয় তোমার চেয়ে অধিক শক্তিশালী। এই যে অসম্ভব। শক্তি আর তন্ত্রই সব নয়। সবসময় যে কুহক বলে কিংবা অলৌকিক ক্ষমতা দ্বারা বিজয়ী হওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি সেখানে যাবই, তাতে আমার প্রাণ যায় যাক। তবে কাউকে বিপদের মুখে রেখে দিয়ে পলায়ন করা আমার ব্যক্তিত্বে বাধে। আমি যা সাবধান করার করেছি বাছা। গুরুজন হয়ে নিষেধাজ্ঞা জারি করেছি। এবার তোমার যা ইচ্ছা তাই করো। আমি তো আর তোমাকে জোরাজোরি করতে পারি না। এবার বিনোদ বলল, খারাপ ভাববেন না, তবে আরো একবার ভেবে দেখুন, আপনার কি ওখানে যাওয়া উচিত? আমি উত্তর না দিয়ে বললাম, একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন? বিনোদ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উত্তর দিল। বিকেলবেলায় উপস্থিত হলাম গাঁয়ের রাস্তায়। প্রতিশ্রুতি মতো গরুর গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন বিনোদ। তবু তার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। মুখে না বললেও তার মুখ অবস্থা দেখে তা অনুমান করা যায় সহজেই। বিনোদকে ধাতস্থ করে বললাম, আপনার যদি অসুবিধা থাকে তবে আপনাকে না হয় কলমতোড়াতে যেতে হবে না। আমি আর হরি গারোয়ানি না হয় চলে যাচ্ছি। না না, কোনো সমস্যা নেই। আমিও আর কিছু বলি না। সাঁঝের প্রদীপ জ্বালার পূর্বেই আমরা যাত্রা শুরু করি। আঁকা বাঁকা সাপের ন্যায় রাস্তা ধরে, কখনো দিঘির পাড়ের এঁটেল মাটির কর্দমুক্ত রাস্তা ধরে, কখনো নলখাগড়ার বন পেরিয়ে আমাদের গরুর গাড়ি এগিয়ে চলেছে কলমতোড়া গ্রামের উদ্দেশ্যে। এক কথায় সেই ভয়ঙ্কর কাপালিকের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক যাত্রার পর আমরা অবশেষে কলমতোড়া গায়ের চৌহতির মুখে এসে উপস্থিত হই। গায়ের মধ্যে একটা অভূতপূর্ব নির্জনতা। লোকজন তো দূরের কথা, একটা কুকুর বিড়ালের ছায়া অবধি নজরে পড়ছে না। আমি গাড়ি থেকে নেমে হরি গারোয়ানের কথা মতো হাঁটতে শুরু করলাম। আলো আঁধারির মাঝে একলা আমি এগিয়ে চলেছি রায়কিশোর ভট্টাচার্যের বাড়ির উদ্দেশ্যে। ফটকের সামনে যেতেই দেখলাম একজন ব্যক্তি ফটকের সামনে পায়চারি করছে। আমাকে দেখে লোকটি জিজ্ঞাসু দৃষ্টিতে খানিকক্ষণ আমার দিকে চেয়ে থাকি। তারপর কৌতূহল নিয়ে এগিয়ে আসে আমার সম্মুখে। আমি বললাম, আগে
আমি ব্রাহ্মণ, একটু আশ্রয় চাই এক রাতের জন্য। আরো কিছু কাজ আছে, বাকি কথা ভেতরে গিয়ে বলি না হয়? লোকটিও আর কিছু বলল না, আমাকে অন্দরমহলে নিয়ে গেল। বাড়িতে ঢুকতেই দেখি বৈঠকে কয়েকজন পুরুষ চিন্তিত মুখে বসে রয়েছেন। ওই বৈঠকে বসে থাকা লোকগুলোর মধ্যে একজন বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে চশমাটা পরে আমার সামনে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, তা আপনার কি কাজ আমার সাথে? আপনাকে তো আগে কখনো দেখেছি বলে মনেও হয় না। আমি বললাম, না না, আপনার সাথে আমার পূর্বে কখনো দেখা সাক্ষাৎ হয়নি, সেটা ঠিকই। আপনাদের গ্রামের সমস্ত কাণ্ড কারখানা শুনি আমার এখানে আসা। লোকটা চশমা খুলে চোখ মুছে আমায় জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রকারে আমার সহায়তা করতে পারবেন বলুন দেখি? আমি আমার যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রাখব, তবে আগে বিপদের বীজ কোথা থেকে বপন করা হচ্ছে আর কোথায় সেই বপন করা বৃক্ষের আসল শেকড়, সেটা না জানা অবধি যে কিছুই বলতে পারছি না। কালকে ভালোভাবে গ্রামটা ঘুরে পর্যবেক্ষণ করে দেখব, তারপর বলতে পারবো। লোকটি অসহায় কণ্ঠে বলল, এই বিপদের সময় আর কাউকে অবিশ্বাস করা যাবে না। ওই ভয়ঙ্কর কাপালিককে আমরা কি মহৎ ব্যক্তি ভেবেছিলাম, কিন্তু সে যা খেলা দেখালো, আমার বড় খোকাটাকে কিরকম জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল, চিহ্নটুকু পর্যন্ত পাওয়া গেল না। বুঝলাম উনি রায় কিশোর ভট্টাচার্য। আচ্ছা, বিশ্বম্ভর যখন ওখান থেকে যাচ্ছিল তখন সেখান থেকে এই ভস্মীভূত হওয়ার ঘটনাটি গ্রামের কে কে নিজের চোখে প্রত্যক্ষ করেছেন, তাদের সঙ্গে আমার দেখা করিয়ে দিতে পারবেন? হ্যাঁ, সে তো জনাদশেক লোক দেখেছেন, ভাগ্যিস আমাকে দেখতে হয়নি নিজের ছেলের ওই দুরবস্থা। কাঁদতে কাঁদতে রায় কিশোর বাবু বললেন, ওই হিংস্র কাবালিক বলেছেন 7 দিনের মধ্যে আবার সে আসবে, তারপর ও ছোট খোকাকে হত্যা করবে। সারা রাত ওই ভাঙা পুকুরে শ্মশানে বসে কিসব তন্ত্র মন্ত্র করে আমাদের বংশ নির্বংশ করে ছেড়ে দেবে। ও আমার চিতায় আগুন লাগানোর মতো কাউকে জারবে না, কাউকে জারবে না, কাউকে না বলে ক্রমাগত কাঁদতে থাকলেন রায় কিশোরী বাবু। আমি তার কাঁধে সন্তোষজনক হাত রেখে তাকে ধাতবস্থ করার চেষ্টা করলাম। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার ছেলের প্রাণ রক্ষা করার। এখনো 2 দিন পর অমাবস্যা, 2 দিনের মধ্যে কোনো সমাধান নিশ্চয়ই খুঁজে বের করব। নিজের প্রাণ দিয়ে হলেও আমি আপনার ছেলের প্রাণ বাঁচাবো। রাতে দুশ্চিন্তা ও অজস্র প্রশ্ন নিয়ে ঘুমালাম। বজ্রের ন্যায় কাউকে ভস্ম করতে পারে সে তো পুরাকালে ভস্মাসুরই পারত। তাহলে এই কাপালিক কিভাবে এই ক্ষমতা পেল? তাহলে ও কি এই মারণবিদ্যা আয়ত্ত করে ফেলেছে? হায় ভগবান! সকালে গ্রামে পরিক্রমা করতে বেরোলাম। সাথে রয়েছে দিগম্বর। কথাবার্তা তেমন বলছে না, তার মনে যেন কোনো এক অনুশোচনা বোধ রয়েছে। কোনো কিছু প্রায়শ্চিত্ত তাকে সুদে আসলে শোধ করতে হবে। ওই দিন ঘটনার সময় সেখানে উপস্থিত গ্রামের একজন যুবক শঙ্করের বাড়িতে গেলাম। শঙ্কর সেদিন ক্ষেতের কাজ মিটিয়ে সবে চায়ের দোকানে এসে বসে। যেই এসে একবার চায়ে চুমুক দিয়েছিল, ব্যাস অমনি একটা প্রচণ্ড পৈশাচিক রক্ত জল করা হাসি তার দৃষ্টি আকর্ষণ করে। আর সেই মুহূর্তে ঘটে গেল ওই মর্মান্তিক ঘটনা। বিশ্বম্বরের নাম শোনা মাত্রই শঙ্কর যেন কেমন একটু গুটিয়ে গেল। সে যেন এ বিষয়ে দ্বিতীয়বার ভুলেও আলোচনা করতে রাজি নয়। ওই দিনের বেলাতেই সে ভেজা বেড়ালের মতো কাঁপছিল, তবু অনেক বলে কয়ে তাকে রাজি করানো হলো। সে বলল, ওই দিনের পর থেকে আমার 2 দিন টানা জ্বর ছিল। চোখের সামনে অমন দৃশ্য দেখে আমি আর থাকতে পারিনি। কোনো রকমে বাড়ি এসে কিছু না খেয়েই শুয়ে পড়ি। সে এমন জ্বর যে ওঝা দেখিয়ে তারপরই সারল। ওই দিন চায়ের দোকানে বসেছিলাম। চায়ের দোকানের থেকে কিছু পা এগিয়ে গেলেই ভাঙা পুকুরে শ্মশান। সেখানেই ওই শয়তান কাপালিকটা ডেরা বেঁধেছিল। চায়ে চুমুক দিচ্ছি,
অমন সময় কি যেন একটা পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে ওটা কোনো মানুষের হাসি হতে পারে। শুনলে একেবারে বুকের রক্ত জল হয়ে আসে। দেখলাম বিশ্বম্বরের পিছনে সে এসে দাঁড়িয়েছে, ওই ভয়ানক কাপালিক। তার শরীরের চারিদিকে যেন একটা আলোর বলয় ঘিরে রয়েছে। সে হাত বাড়িয়ে বিশ্বম্বরের মাথায় স্পর্শ করতেই যেন একটা প্রচন্ড আলোর শিখা চারিদিকে ভরে গেল, আর একটা বজ্রের অনল শিখা দেখা দিল তার হাতে। আর সঙ্গে সঙ্গেই সেই আলোর রেশ কাটল, আর দেখলাম রুদ্র কাপালিক হাসতে হাসতে ফিরে যাচ্ছে, আর বিশ্বম্বর উধাও, কেবল মাটিতে পড়ে রয়েছে ভস্ম। তাকে যেন ওই প্রচন্ড আলোক রেখা গিলে খেয়েছে। উফ, সেই দৃশ্য আর দ্বিতীয়বার মনে করতে চাই না। আমি তাকে আরও প্রশ্ন করি, আচ্ছা, রুদ্র কাপালিকের হাত স্পর্শ করার কতক্ষণে বিশ্বম্ভর ভস্মীভূত হয়েছিল? প্রায় সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ শিখা বেরিয়ে এসেছিল কাপালিকের হাতের মধ্যে দিয়ে। তখনই তীব্র আলোক রেখায় চারিদিক ঢেকে যায়। আর হ্যাঁ, আরো একটা কথা মনে পড়ল। আমি বললাম, কি কথা মনে পড়লো বলো? শঙ্কর আবার বলল, একটা জিনিস দেখে আমি বড্ড অবাক হয়েছিলাম। রুদ্র তার হাত বাড়িয়ে বিশ্বম্বরকে স্পর্শ করতে যাওয়ার প্রথমবার তাকে স্পর্শ করতে সক্ষম হয়নি। প্রথমবার হাত বাড়াতেই কয়েক ঝাঁক চামচিকের দল শ্মশানের দিক থেকে উড়ে আসে আর কাপালিকের প্রায় মুখের সামনে দিয়ে চলে যায়। তাই সেই সময় তৎক্ষণাৎ কাপালিক নিজের হাত নামিয়ে ফেলে, যেন হাত দিয়ে কিছু স্পর্শ করা তার বারণ। চামচিকে দেখলে তার উচিত ছিল হাত দিয়ে তাড়ানো কিংবা কোনো একটা প্রতিক্রিয়া করা, কিন্তু সে মুখে ঝাপটা খেলেও হাতটুকুও নাড়ায়নি। এটাই আমার সবচেয়ে অদ্ভুত লেগেছিল। আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি, আর দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। তবে আমি এখন নিশ্চিত নই। নিশ্চিত হতে আমাকে একবার শ্মশানে যেতে হবে। শ্মশানে ঢুকে চারিপাশটা ভালো করে চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, না, শ্মশানে এখন সেই পাষণ্ড কাপালিকটা নেই। ও রাতে আসবে। ভালোভাবে এদিক সেদিক ঘুরে যা দেখলাম তাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছি যে আমার উপরে এখন ঠিক কত বড় কালান্তর বিপদ নেমে আসছে। সাধু বাবা যে ভুল বলেনি সেটা এখন প্রমাণ হয়ে গেল। বিকেলে ভরচাজ বাড়িতে এসে হতাশার সাথে সকলকে উপস্থিত হতে বললাম। সবাই উপস্থিত হওয়ার পর বললাম, বিপদ যা আজ করেছিলাম ঠিক তাই বেরোলো। এই বিপদের থেকে মুক্তি পাওয়া মুশকিলই নয়, অসম্ভব। আমার কথা শুনে সম্মুখে উপস্থিত সকলের চক্ষু বিস্ফোরিত হয়ে গেল। কাঁদো কাঁদো গলায় রায়কিশোরবাবু জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? কি আর বলি, এই পাষণ্ড নরাধম কিভাবে কে এই কালশক্তি পেল ভগবানই জানেন। এই পাষণ্ড রুদ্র কাপালিক সর্বনাশা বজ্র সম্ভব বিদ্যার প্রয়োগ করেছে। বজ্র সম্ভব এক অতীব গুপ্ত ও প্রায় বিলুপ্ত এক সর্বনাশক বিদ্যা। এই বজ্র সম্ভব বিদ্যা সেই সব বিদ্যাগুলির মধ্যে পড়ে যার কালান্তক সংহারক পরিচয় পেয়ে দেবগুরু বৃহস্পতি সেগুলো সম্পূর্ণ বিনষ্ট করে ফেলেন। পরবর্তীতে দৈত্যগুরু ভার্গব শুক্রাচার্য সেই বিদ্যার কিয়দংশ উদ্ধার করে শিখিয়ে দেন অসুরদেরকে। একটি বিশেষ প্রক্রিয়া সমাপন করে যজ্ঞে আহুতি দেওয়ার পর যজ্ঞকারীর শরীরে এক বজ্রের সমান তেজ প্রবেশ করে। সেই শক্তির বলে যজ্ঞকারী ব্যক্তি নিজের দু হাতের মধ্যে যে কোনো একটি হাত দিয়ে কোনো বস্তু কিংবা প্রাণীর গায়ে স্পর্শ করানো হয়, তবে সেই বস্তু বা প্রাণী তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। এই রুদ্র সেই প্রলয়ঙ্কারী কালান্তক কালবিদ্যা করায়ত্ত করেছে।
3 রাত পর পর যজ্ঞে আহুতি দিলে পুনরায় এই শক্তি প্রাপ্ত হয়। পুরাকালে ভস্মাসুর নামক এক অসুর ছিল। এই ভস্মাসুর হলো একজন অসুর বা রাক্ষস। ইনি নিজের হাত দিয়ে যার মাথা স্পর্শ করেন তাকে পুড়িয়ে ফেলার এবং অবিলম্বে ভস্মতে পরিণত করার ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি বিষ্ণুর নারী অবতার, মন্ত্রমুগ্ধ মোহিনী দ্বারা প্রতারিত হয়েছিল নিজেকে ভস্মে পরিণত করার জন্য। শিবের দেহের ভস্ম ধূলিকণা থেকে অসুরের জন্ম হয়েছে বলে কথিত আছে। তার প্রতি অসুরের মহান ভক্তিতে খুশি হয়ে শিব তার পছন্দের বর দিতে রাজি হন। ভস্মাসুর যার মাথায় হাত রাখেন তাকে পুড়িয়ে ছাই করার শক্তি চেয়েছিলেন। শিব তাকে এই মঞ্জুর করলেন। ভস্মাসুর বর পেয়ে অহংকারী হয়ে ওঠেন এবং সারা বিশ্বের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন বলে কথিত আছে। বিষ্ণু মনোমুগ্ধকর মোহিনীর রূপ ধারণ করেছিলেন, একজন আকর্ষণীয় নৃত্যশিল্পী, যিনি তাকে তার মোহিনী দিয়ে মোহিত করেছিলেন এবং মুক্তাক্ত নামক নৃত্যের সূচনা করেছিলেন। এই নৃত্য চলাকালীন ভস্মাসুর নিজের মাথায় হাত রাখতে বাধ্য হন। তার হাত তার মাথা স্পর্শ করার সাথে সাথে সে পুড়ে ছাই হয়ে যায়। এই রুদ্র এখন জীবন্ত ভস্মাসুরের পরিণত হয়েছে। কাল বাদে পরশু সে অন্তিমবারের জন্য বজ্র সম্ভব যজ্ঞে আহুতি দেবে, আর ওর মধ্যে বজ্রের ন্যায় তেজ প্রবেশ করবে, আর ও এসে যাকে স্পর্শ করবে সে ভস্মীভূত হয়ে যাবে। আমার কথাগুলো শুনে সকলের হতাশা যেন চরম থেকে চরমতম হলো। রায়কিশোরবাবু মাথায় হাত রেখে বসে পড়লেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমি তাকে সান্ত্বনাও দিতে পারছিলাম না, কারণ আমি জানি এই কাপালিককে পরাস্ত করা কঠিনই নয়, প্রায় অসম্ভব। আমি তাকে বললাম, আমি জানি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি বা সান্ত্বনা দেওয়া উচিত নয়, আর আমি দিতেও চাই না। তবু আমি বলছি যে ভগবানের উপর আস্থা রাখুন, কিছু না কিছু নিশ্চয়ই বিহিত হবে। অশুভ শক্তি কখনোই শুভ শক্তিকে পরাজিত করতে পারে না। কাল সকালে একবার অন্তিম প্রচেষ্টাটুকু করব, তারপর কপালে যদি মৃত্যু লেখা থাকে তবে তাই হতে হবে। নিয়তির লেখা তো কেউ আর খণ্ডাতে পারবে না। রাতে শুয়ে রয়েছি, তবু চোখে এক ফোঁটা তন্দ্রা নেই। দুশ্চিন্তার বেড়াজালে কেমন যেন জড়িয়ে গেছি। এই প্রলয়করী বিদ্যাকে পরাস্ত করার ক্ষমতা দেবতাদেরও নেই। আমি তো সামান্য ক্ষুদ্র প্রাণ মানুষ মাত্র, যার জন্য স্বয়ংভূ পর্যন্ত চতুর বিষ্ণু শরণাপন্ন হয়েছিলেন। বিষ্ণুর কুটিল চতুরতার ফাঁদের না হয় পা দিয়েছিলেন ভস্মাসুর, কিন্তু আমি কি প্রকারে একে পরাস্ত করব? তার বজ্র শক্তিকে বিনষ্ট করার মতো কোনো শক্তি যে আমার জানা নেই। সকালে উঠে রায়কিশোর বাবুকে বললাম দিগম্বরকে আমার সাথে পাঠিয়ে দিতে। কোনো রকম কিছু মুখে তুলে নিয়েই দুজন গ্রাম পরিক্রমা করতে বেরোলাম। আজকে দিগম্বরের মুখের রং একেবারে উড়ে গেছে, মুখ ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। সাক্ষাৎ মৃত্যুদূত ওর প্রাণ নিতে প্রবৃত্তি হয়েছে। এতে এইরূপ অবস্থাই হওয়া স্বাভাবিক। বন্যায় ভেসে যাওয়া গরু বাছুরের ন্যায় অসহায় নিরুপায় দেখাচ্ছিল তাকে। তার মন স্বাভাবিক রাখার জন্য তার সাথে টুকটাক কথা বলছিলাম। আচ্ছা দিগম্বর, এদিকে কোথাও কোনো পরিত্যক্ত প্রাচীন বাড়ি আছে? নাহলে একটা ঘর হলেও চলবে। হ্যাঁ, সে তো আছে একটা। আমাদের বাড়ির পেছন দিকটায় কয়েক পা এগিয়ে গেলে একটা 150 বছরের পুরাতন একটা ভগ্নপ্রায় রাজবাড়ি রয়েছে। রাজবাড়ির অপভ্রংশ বলা যেতে পারে। বহু বছর সেখানে কেউ যায় না, যাওয়ার প্রয়োজন মনে করে না। দরজা জানলায় মাকড়সার জাল ভর্তি, কিন্তু পুরনো রাজবাড়িতে আপনি করবেনটা কি? তার বলা শেষ কথাগুলো শোনা মাত্রই আমার শরীরে বিদ্যুতের প্রবাহ খেলে গেল। আমি মনে মনে একটা চাপা উল্লাসে উৎসাহিত হয়ে উঠলাম। এই নরপিশাচকে বধ নয়, তবে বশ করার একটা উপায় আমি পেয়েছি।
অনিশ্চিত হলেও চেষ্টা করে দেখতে ক্ষতি কি। ভালো করে সেই বাড়িটা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম। চারিদিকটা ভালো মতো চোখ বুলিয়ে ঘুরিয়ে দেখলাম। দরজা জানলা সবের মধ্যেই ঝুল ও অদৃশ্য মাকড়সার জাল ভর্তি। বাড়িটা যেন এক্ষুনি হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। কোনো মতে যেন হালকা একটু ঠেস পেয়ে টিকে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ওই কাপালিকে সর্বনাশের জন্য। পরের দিন আমরা রওনা হলাম ওই রাজবাড়ির দিকে। বিকেল তখন নিজের রৌদ্রময় আভা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। ডোবার জলে সূর্যের প্রতিবিম্ব এক অদ্ভুত রূপ ধারণ করেছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সদ্যজাত শিশুর মতো অবুঝ অজানা রূপ ধরে আছে ধেয়ে আসা প্রলয়ের ব্যাপারটা না জেনে। আমরা সকলে সেখানে যেতেই সকলকে আমি এক্ষুনি দাঁড় করিয়ে দিলাম। তারপর দিগম্বরকে নিয়ে একটা ভগ্নপ্রায় জানালার কাছে এসে দাঁড়ালাম। আমি বললাম, দিগম্বর, এই জানালার মধ্যে দিয়ে প্রবেশ করো এক্ষুনি। সে বিস্মৃত কণ্ঠে বলল, যা, আমি হঠাৎ এখানে ঢুকবো কেন? আর ঢুকলে দরজার বদলে জানলা দিয়েই বা কেন ঢুকবো? অত প্রশ্ন করো না তো, যেটা বলছি সেটা করো। চুপটি করে জানলার মধ্যে দিয়ে ভেতরে ঢোকো, আর ঢুকে সামনের বড় দরজার কাছে এসে দাঁড়াবে, কিন্তু ভুলেও মাকড়সার জাল স্পর্শ করবে না। নির্দেশ মতো সে কোনো ক্রমে জানলার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করলো। তারপর সে এসে দাঁড়ালো ওই বিশাল দরজার সামনে। সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে প্রহর গুনতে থাকলো। কিয়ৎক্ষণ পর আঁধার ঘনিয়ে এলো। তারই কিছুক্ষণ পর দূর থেকে একটা রক্ত জল করা নারকীয় অট্টহাসি ভেসে এলো। সকলে ওই হাসি শুনে ভিজে বেড়ালের মতো তিত্তির করে কেঁপে উঠল। আর দেখলাম আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এক দশাশয় চেহারার মানুষ। কপালে রক্ত সিঁদুরের টিকা, হাতে একটা করটি, কানে কুণ্ডল, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ মুখে এক অপার্থিব হিংস্র কুটিলতা। মুখ জুড়ে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত উগ্র কুটিলতা ছেয়ে আছে। সে এসে আমার দিকে একবার অগ্নিদৃষ্টি মেলে তাকালো, তার পরক্ষণে দুয়ারের দিকে এগোতে থাকলো। উপস্থিত প্রতিটি প্রাণী তখন মৃত্যু ভয়ে ঠক ঠক করে কাঁপছে। বেরিয়ে এসো দিগম্বর, নইলে তোমার জন্য সবাইকে মরতে হবে। আর উপায় নেই, বেরিয়ে এসো। তাকে দেখে কাপালিক একটা খল হাসি হেসে উঠল। তারপর ধীর পায়ে এক পা করে এগিয়ে যেতে লাগলো ওকে হত্যা করার উদ্দেশ্যে। সকলে আসন্ন নির্মম পরিণতির কথা ভেবে গুটিয়ে গেল। কাপালিক এবার আমার দিকে কটমট করে তাকিয়ে নিজের হাতে গিয়ে দিল দিগম্বরের মাথার উদ্দেশ্যে। সকলে প্রায় অর্ধেক চোখ বন্ধ করে ফেললো আতঙ্কে। আমি তবু এক দৃষ্টে চেয়ে রইলাম। সহসা মানব দেহধারী বর্ষাসুরের হাত থেকে যেন শত সহস্র আগ্নেয়গিরির অগ্নুপাতের ন্যায় বজ্রের এক অনিল শিখা বেরিয়ে এলো। আর মুহূর্তের মধ্যে একটা প্রচণ্ড আলোর রেখার প্রভাব চারিদিকে ভরে উঠল। কিয়ৎক্ষণ পর আলোর রেখা শেষ হতেই দেখলাম কাপালিক হতভম্ব হয়ে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে অক্ষতদেহী দিগম্বরের দিকে। দিগম্বরের একটা চুল অবধি অপরিবর্তিত, বশীভূত হওয়া তো দূরের কথা। মুহূর্তের মধ্যে কাপালিক আমার কুটিল চাতুরতা বুঝতে পেরে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি শোকের খোলস ছেড়ে বেরিয়ে হো হো করে হেসে উঠলাম, যা দেখে সে ক্ষোভে ফেটে পড়ল আরো। আমি সকলকে উদ্দেশ্য করে বললাম, বন্ধুরা, এখন তোমাদের কোনো ভয় নেই। এই পাষণ্ড এখন একজন সাধারণ কাপালিক। এর বর্ষ শক্তি সম্পূর্ণরূপে রুপ্ত হয়েছে, তাই একে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখনই আমাদের কারোর কোনো ক্ষতি করতে পারবে না। বজ্র সম্ভব বিদ্যার একটি ত্রুটি রয়েছে, যেটা আমি শঙ্করের বলা ঘটনা শুনে জানতে পেরেছিলাম। এই কাপালিক বিশ্বম্ভরকে স্পর্শ করার সময় কয়েকটা চামচিকের পথে বাধা হয়ে দাঁড়ায়,
আর এই পাষণ্ড তৎক্ষণাৎ নিজের হাত লুকিয়ে নেয়। আমি তাই তখনই বুঝতে পারি যে এর স্পর্শজনিত কোনো ত্রুটি রয়েছে নিশ্চিত। তাই আমি প্রাচীন পরিত্যক্ত রাজবাড়িতে একে নিয়ে আসি, আর দরজার বাসা বাঁধা অসংখ্য মাকড়সার জাল, যা প্রায় অদৃশ্যই। আমি নিজেই প্রথমবার ধাঁধিয়ে গেছিলাম, আর এই শয়তানও সেই ফাঁদে পা দিয়েই মাকড়সার অদৃশ্য প্রায় জালে হাত দিয়ে ফেলে দিগম্বরকে স্পর্শ করার পূর্বে। মূর্খ পামর শয়তান, তুই আমার এত কষ্টে আয়ত্ত করা বিদ্যাকে বিনষ্ট করলি। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। এই বলে রুদ্র আমার দিকে ধাবিত হতে যাবে, এমন সময় রাজবাড়ির উপস্থিত প্রায় 50 জন লোক তাকে তাড়া করে। প্রাণ ভয়ে সে দৌড় দেয় বাইরের দিকে। যেতে যেতে সে একটা ভয়ঙ্কর কথা বলে যায়, যা শুনে আমার রক্ত জল হয়ে যায়। সে বলেছিল, মূর্খ পামর, তুই এখনো রুদ্রর ক্ষমতা জানিস না। আজ তুই সমেত পুরো ভট্টাচার্য পরিবার মরবে আমার বেতালের হাতে। রাতে সকলে ভয়ে তটস্থ হয়ে বসেছিল বাড়িতে। আমিও মনে মনে ইষ্টনাম জপ করছিলাম। সাধু বাবার শেখানো মতন বন্ধন করে দিয়েছে আমি পুরো বাড়ির চৌহদ্দি। এই বন্ধন সাধারণ গাত্রবন্ধনের চেয়ে অধিক মজবুত। দেখা যাক কতটা কি কাজ হয়। হঠাৎ কিয়ৎক্ষণ পর বাইরে ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করলো। হঠাৎই বাড়ির চারিদিকে ঘন কালো মেঘ চেয়ে গেল। ধীরে ধীরে ঝোড়ো হাওয়া যেন হঠাৎই প্রলয়কারী ঝড়ে পরিণত হলো। সেই কালান্তর তুফান পুরো বাড়িটার উপর ঝাপটা মারতে থাকলো। আর বাইরে থেকে ক্রমশ একটা অমানসিক জান্ত তীব্র গর্জন ভেসে আসতে লাগলো, যেন কোনো বহির্জাগতিক অপার্থিব জীব কিছুতে বাধা পেয়ে ভীষণ ক্রোধে গড় গড় করছে। এক সময় হঠাৎই সমস্ত বিপর্যয় উধাও হয়ে যায়, আর চারিদিকে এক পার্থিব নির্জনতা ছেয়ে যায়। আমি তাদের উল্লাসিত কণ্ঠে বললাম, আর ভয় নেই, বিপদ কেটে গেছে পুরোপুরি, তোমরা এবার সম্পূর্ণ নিরাপদ। তারানাথ এবার থামল। এক টানা গল্প শুনিয়ে সে এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবারও বলতে শুরু করলো। তারপরের দিন ফেরার সময় জানতে পারি ওই রুদ্র কাপালিক মারা গেছে ওই শ্মশানে। কারোর ক্ষতি করতে ফাঁক পাতলে সেই ফাঁদে নিজেই ফেসে যেতে হয়, এটা আবারও প্রমাণ হলো। কিশোরী বলল, বাহ, দারুণ সুন্দর একটা গল্প শুনলাম আজকে। বাহ বাহ বাহ। এবার তারানাথ বলল, গল্প টল্প নয়, তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে কাহিনী শোনানোর কোনো প্রয়োজন নেই। এসব আমার বাস্তব জীবনের ভয়াবহ অভিজ্ঞতা, যার প্রত্যক্ষদর্শী আমি নিজে। কিশোরী কিছু একটা বলতেই যাবে, আমি তখনই বললাম, তাহলে আজ উঠি ঠাকুর মশাই, অনেক দেরি হয়ে গেল তো। তারপর দুজনে বেরিয়ে এলাম একসঙ্গে। এই কাহিনীর রেশ আমাদের মনে বহু দিন থেকে যাবে। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, লেখক শেখ ইফরাজের কলমে ভস্মাসুরের আতঙ্ক। গল্প পাঠে শুভাধ্যায়। বিভিন্ন চরিত্রে ঋতম ভট্টাচার্য, প্রভাত সান্যাল, ব্রতদীপ মুখার্জি, কৃষ্ণেন্দু বোস, পার্থপ্রতিম দাস, প্রিয়জিৎ চক্রবর্তী, কৌস্তব সাঁতরা। সাউন্ড ডিজাইনে ওয়েব সেশন স্টুডিও। প্রেজেন্টেড বাই চিত্ত দাদুর গল্প।